শেখ হাসিনা সহ সহযোগীদের গণহত্যার তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘ মিশন। সব ধরনের সহায়তা দেওয়ার অঙ্গীকার পররাষ্ট্র উপদেষ্টার। বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার দাবি সমন্বয়কদের। ছাত্র জনতার দখলে ধানমন্ডি ৩২। শেখ হাসিনার ফাঁসি দাবি শিক্ষার্থীদের। আওয়ামী লীগ নেতাদের ভালোই ভালোই আত্মসমর্পণের আহ্বান মির্জা ফখরুলের। রাজধানী সহ সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হতাহতের ঘটনা তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আগামী সপ্তাহেই ঢাকা আসছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। জাতিসংঘের অর্থায়নে স্বাধীনভাবে এই মিশন তদন্ত করবে বলে জানান তিনি। এদিকে জাতিসংঘ মিশনকে তদন্তে সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোয়েন লুইস। জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এবং প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধীনে হতাহতের ঘটনা তদন্তে সম্মত হয়েছেন। এরই আলোকে জাতিসংঘ তদন্ত দলের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আগামী সপ্তাহে দেশে আসবে বলে জানান তিনি। জাতিসংঘের কয়েকজন কারিগরি সহযোগী আগামী সপ্তাহে ঢাকা আসবে। তাদের বিমানের টিকিটও কাটা হয়েছে। তারা প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করবে। কাজের পরিধি এবং সময় শীঘ্রই নির্ধারিত হবে। এরপর বিশেষজ্ঞ দল কাজ শুরু করবে। জাতিসংঘই তদন্ত দলের অর্থায়ন করবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তদন্তকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতেই জাতিসংঘের সহায়তা নেওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক, কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। আমরা অবশ্যই চেষ্টা করবো যেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হয় এবং তার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য সমস্ত পৃথিবীর কাছে। আমরা কিন্তু এখন এমন সিচুয়েশনটা এমন যে কোনো কিছু করতে গেলেই তো এক ধরনের ক্রিটিসিজম আসতে পারে। কাজে আমরা চাইবো এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবেই হোক এবং তাতে আমাদের যা যা সহায়তা করা দরকার সেটা আমরা করবো। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান ও রাশিয়ার রাষ্ট্রদূতরা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন এই কূটনীতিকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে এবার শিশু হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে গুলি করে গত ১৯ জুলাই ১২ বছর বয়সী স্কুল শিক্ষার্থী জোবায়েদ হোসেন ইমন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ ১৬ জনকে আসামি করে এই মামলা করা হয়েছে। ইমন হত্যা মামলা সহ ৩ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি মামলা হলো। এর মধ্যে ৪টি খুনের মামলা, একটি অপহরণ মামলা। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন তেজগাঁওয়ের বাসিন্দা আবদুল্লাহ আবু সাইদ ভুইয়া। আবেদনের প্রেক্ষিতে অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন ম্যাজিস্ট্রেট এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রাথমিক তথ্য প্রতিবেদন হিসেবে অভিযোগটি নথিভুক্ত করার নির্দেশ দেন। মামলার অন্য আসামিরা হল সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসিফুজ্জামান খান, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, সালমান এফ রহমান, মোহাম্মদ এ আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন, সাবেক র্যাব ডিজি হারুনা রশিদ, সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ। মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজন র্যাব সদস্যকে আসামি করা হয়। নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও ৪ জন উপদেষ্টা শপথ নেবেন আজ। বঙ্গভবনে বিকেল ৪টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ হবে। রাষ্ট্রপতি উপদেষ্টাদের শপথ পড়াবেন। বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তার বিশেষ সহকারী সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ছাড়াও শপথ নিতে যাওয়া বাকি ৩ জন হলেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক সচিব মোহাম্মদ ফাজুল কবির খান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ অগস্ট ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত ১৭ জন। নতুন ৪ জন উপদেষ্টা শপথ নিলে সদস্য সংখ্যা হবে ২১ জনে। শেখ হাসিনার বিচার সহ ৪ দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণহত্যা ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে।
কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর শাহবাগে জমায়েত হন শিক্ষার্থীরা। তাদের কর্মসূচির সমর্থনে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোট সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। বিগত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নানা অপকর্ম তুলে ধরেন। বলেন, গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে এখনও বিদেশে বসে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ নেতারা। সকল ষড়যন্ত্র ছাত্র সমাজ প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। ছাত্রলীগ যে সিট বাণিজ্য করেছে, যে সেলফি পলিটিক্স করেছে, যে প্রোটোকল পলিটিক্স করেছে, আমরা সেই সেলফি পলিটিক্স এবং প্রোটোকল পলিটিক্স এটি যদি জারি রাখি, তাহলে যারা শহীদ হয়েছে তাদের সাথে আমাদের যে আর্থিক এবং হৃদ্যতাপূর্ণ যে কমিটমেন্টটি ছিল, সেই কমিটমেন্টের ভায়োলেশন হবে। এদিকে শাহবাগের অবস্থান কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। টিএসসি কলাভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে গিয়ে মিছিল শেষ করেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঝামেলা করতে চেয়েছিল, কিন্তু ছাত্র জনতা তা সফল হতে দেয়নি। কারণ মানুষ শেখ হাসিনার চেহারা দেখতে চায় না। গণহত্যার জন্য দায়ীদের আন্তর্জাতিক অপরাধ আইনে বিচারের দাবি জানান তিনি। গণহত্যার সাথে জড়িতদের ঝামেলা না করে ভালোই আত্মসমর্পণ করার আহ্বান জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন এম সেলিম। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে বিএনপির 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি 16 বছরে যে মূল্য দিয়েছে তা ইতিহাসে বিরল। ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে, তাদের চোখের সামনে দেখিয়ে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিমান তাশা যাল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মনে আছে আপনাদের? আমি আমিরকে ফকির করতে পারি, ফকিরকে আমির করতে পারি, জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। আমাকে তোমরা অস্বীকার করো। এই অস্বীকার করেছিল হাসিনা, এই অস্বীকার করেছিল হাসিনা, সীমা লঙ্ঘন করেছিল। অহংকার, কি অহংকার! শেষ মুহূর্তে পর্যন্ত তার মুখে সেই প্রতিশোধের জিজ্ঞাসা স্পষ্ট হচ্ছে। আল্লাহর কি হুকুম দেখেন, তাকে একেবারে পালিয়ে যেতে হবে আবার সেই জায়গায় যেখানে তার গোড়া কথা আছে। বন্ধুগণ, আমি সেই জন্যই বলছি আওয়ামী লীগদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না। কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন, 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না। কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি, আপনারা তো হতে দেয়নি। কেন? যদি মানুষটাকে আর কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা দেখতে চায়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেফতার নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। তাই আমি বলতে চাই, ভালোই এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রবল ও প্রতাপশালী আইনমন্ত্রী, প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান এফ রহমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে। এই যে
ইফতি মারলে পাটকেলটি খেতে হয়, আমাদের নেতা কর্মীদেরকেও ওইভাবে নিয়ে গেছে। আমাদের তারেক রহমান সাহেবকে ওইভাবে হেলমেট পরিয়ে নিয়ে গেছিল। বন্ধুগণ, আল্লাহ তার বিচার করে দিয়েছে। আল্লাহ বন্ধুগণ, এদের বিচার করতে হবে এবং আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে। গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান বিএনপি নেতারা। যে সমস্ত চক্রান্তকারীরা এখন সরকারের মধ্যে বসে আছে, তাদেরকে অবিলম্বে সরকার থেকে বের করে দিতে হবে, সরকারের দায়িত্ব থেকে বের করে দিতে হবে। এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা, এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে, সকল ব্যবসায়ীদের টাকা এদের সঙ্গে হাতে আছে। সুতরাং বেছে বেছে দেখে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে। ভারত সংখ্যালঘুদের উপর নির্যাতনের ধোঁয়া তোলার চেষ্টা করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সাধারণ ছাত্র এবং জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যাকারীদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে, জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ধনবাড়ির সাজিদের স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে তিনি কথা বলেন। সাজিদরা জাতীয় বীরে পরিণত হয়েছে। সাজিদ নিজেই বলছিল, ওর মার থেকেই শুনলাম যে বীরের মতো বাঁচতে চাই, কাপুরুষের মতো বাঁচবো না। আজকে বীরের মতো বাঁচা কি জিনিস, সাজিদ এটা পুরা দেশবাসীকে কিন্তু শিখায় দিয়ে গেছে। আজকে সাজিদদের এই আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন স্বাধীনতা পাইছি। এই যে সাধারণ মানুষদের কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা দেখছেন সবই। আজকে তাদের বিচার অবশ্যই আমরা বিচার করব, সেই বিচার করার জন্য কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ আমরা অর্জন করছি। এই খুনিদের বিচার অবশ্যই করা হবে এই বাংলার মাটিতে, এবং অবশ্যই তাদেরকে আমরা কঠোরতম শাস্তির আওতায় আনব। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ফোন করে অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখতে শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের তার পরামর্শের কথাও জানান প্রধান উপদেষ্টাকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টাকে ফোন করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক। বাংলাদেশে ছাত্র আন্দোলনে হত্যার বিষয়ে জাতিসংঘের স্বাধীন তদন্ত দল আগামী সপ্তাহে ঢাকা আসবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জানান জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির আনুকূল্যে থাকা ব্যক্তিদের ব্যাংকিং খাতের অর্থ লোপাটের তথ্য একে একে সব বেরিয়ে আসছে। গত 15 বছরে বড় ধরনের অনিয়মের মাধ্যমে কেবল এসালম গ্রুপ ও বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান ব্যাংক খাত থেকে নিয়েছে 86,000 কোটি টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোকে বাঁচাতে খিলাপি আদায় সর্বোচ্চ কঠোর হওয়ার সাথে বিদ্যমান আইনেরও পরিবর্তন আনতে হবে। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। একটি ভালো ব্যাংকের নষ্ট হবার জ্বলন্ত উদাহরণ ইসলামী ব্যাংক। 2017 সালের রাজনৈতিক সিদ্ধান্তে জামাত মুক্ত করার উদ্যোগ হিসেবে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এসালম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেই। এরপর 7.5 বছরের নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় 50,000 কোটি টাকা বের করে নিয়েছে এসালম গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহী নাবিল গ্রুপ। আর শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 7 ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ 36,865 কোটি টাকা। কোনো একজন ব্যাংক ডিরেক্টর তিনি যদি কোনো একটা ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ ফেরত না দেন এবং তিনি যদি খেলাপি হন, এই খেলাপির দায়ভারটি তিনি অন্য যতগুলো প্রতিষ্ঠানের ডিরেক্টর তার সকলের উপরে তা সমানভাবে প্রযোজ্য হবে। এই নিয়মটি ইউরোপিয়ান দেশগুলোতে জোরালোভাবে এটি প্রতিপালন করা হয়। তার ফলে যেটি হয়, দু ধরনের লাভ হয়। একটা হলো যে কোনো খেলাপির দায়ভার থেকে মুক্ত হবার জন্য অন্য কোম্পানিগুলো যাতে খেলাপি না হয়ে যায়, এই ভয়ে মানুষজন ঋণ নিয়ে চলে যাবার প্রবণতাটা কমে। উপরন্তু যদি কেউ কখনো নেয়, তখন যেহেতু এই ঋণের দায়ভারটি তার সংশ্লিষ্ট সকল ধরনের কোম্পানিগুলোতে পড়ে, তখন সেই কোম্পানিগুলো থেকে আদায় করা যায়। সেটা বোর্ড হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে। সেই দোষীদেরকে অবশ্যই আপনাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। তাদেরকে তখন একটা হবে যে না, আপনি যে অতীতের যেই যারা এই আমরা অনেক সময় বলে থাকি হয়তো অনেক টাকা নিয়ে গেছে বা টাকা নিয়ে ফেরত দিচ্ছে না,
তারা যেমন জবাবদিহির আওতায় থাকবে, প্লাস হচ্ছে ভবিষ্যতেও যখন যারা কখনো এই প্রক্রিয়ার মধ্যে যাবে, লোন নিবে, তারাও কিন্তু এখান থেকে একটা লেসন নিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে খেলাপি ঋণ 1,82,000 কোটি টাকা, যদিও প্রকৃত আকার 4 লাখ কোটি টাকার বেশি বলছেন অর্থনীতিবিদরা। তো এই মুহূর্তে যেটি দরকার সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট দরকার, যে কোন ব্যাংক আসলে কি অবস্থার মধ্যে আছে। পুরো ব্যাংকিং খাতের যে সার্বিক চিত্র যদি জানতে পারে, তাহলে সেই কোন কোন জায়গায় সংস্কার করতে হবে, কিভাবে করতে হবে, সেই বিষয়গুলো তখন আসবে। ভারতে এই মুহূর্তে গড় সুদের হার হলো 3 থেকে 6%, এবং সেটি এ কারণেই তারা দিতে পেরেছে, তাদের এই ধরনের খেলাপি ঋণের পরিমাণ অনেক কম, বাজারে স্বচ্ছতা রয়েছে, ব্যাংকগুলোর ভিতরে প্রতিযোগিতা রয়েছে, এবং সে কারণেই প্রচুর পরিমাণে অর্থ ব্যাংকগুলোতে হাতে থাকার কারণে অনেক সুবিধাজনক শর্তে বেসরকারি খাতের জন্য ঋণের ব্যবস্থা করতে পেরেছে। ব্যাংকিং খাতের প্রতি আস্থার সাথে আমানত বৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। গোলাম মনিউল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।